তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে টার্গেটটা কোন দিকে? যে কেন্দ্রের কাছে কতটা রিজার্ভ গ্যাস রয়েছে তারা সেটা প্রকাশ করুক, জনগণের সামনে আনুক। এসআইআর আবহে বাঙালিকে হেনস্থা। উত্তরপ্রদেশে এত নাম্বার যাচ্ছে না, বিহারে এত নাম্বার যাচ্ছে না, বাংলায় কেন যাচ্ছে? অন্তত ৮ লক্ষ ভোটে বিজেপি এগিয়ে গেল। মার্জিন অফ ভোটে তৃণমূল কংগ্রেস কিন্তু অলরেডি অনেক পিছিয়ে রয়ে গেছে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। দুয়ারে কড়া নাড়ছে ২৬-এর নির্বাচন। যে নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই ডান এবং বাম প্রত্যেকেই তাদের ঘর গোছাতে ব্যস্ত। কিন্তু এই নির্বাচনে কে এগিয়ে থাকছে আর কেই বা পিছিয়ে থাকবে তা নিয়ে চলছে রাজনৈতিক বিশ্লেষকদের চুলচেরা বিশ্লেষণ। এবং যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস, যেখানে দাঁড়িয়ে আছে এ রাজ্যের বিরোধী দল, যদিও এখনও বিরোধী দল হিসাবে সরকারিভাবে বিরোধী দল হিসাবে বিজেপি রয়েছে, কিন্তু বৃহত্তর যদি বিরোধীদের কথা বলা হয় তাহলে অবশ্যই বামফ্রন্টের কথা বলতে হয় নওশাদ সিদ্দিকীর আইএসএফ এবং সর্বোপরি হুমায়ুন কবিরের। কিন্তু এই নির্বাচনে কে কোথায় এগিয়ে থাকছে, কে বা কোথায় দাঁড়িয়ে আছে, এটা নিয়েই মূলত আলোচনা বিশ্লেষণ হবে। তার কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে দিল্লিতে উড়ে গিয়েছিল এ রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি এবং তার পাশাপাশি বিরোধী দলনেতা, এবং সেখান থেকেই নতুন সমীকরণের ইঙ্গিত পাচ্ছে বঙ্গ বিজেপি। অনেকটাই তারা ব্যাকফুটে থাকলেও ধীরে ধীরে কিন্তু তারা ফ্রন্ট ফুটের দিকে এগোচ্ছে এবং ২৬-এর নির্বাচনে ২/৩ আসন নিয়েই সরকার যে গঠন করবে এই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলে গেছেন। কিন্তু সেই পথ ধরে কি আদৌ বিজেপি এগোচ্ছে? যদি এগোয় কিভাবে এগোচ্ছে? কিন্তু তৃণমূল কংগ্রেস তারাই বা কী করছে? এই যাবতীয় বিষয় নিয়ে আজকের আমাদের অ্যাকশন রিয়াকশানে আমার সহকর্মী ভাই সাংবাদিক রিক পুরকায়স্থ আলোচনায় থাকছে। তার সাথেই আলোচনায় যাব এবং অবশ্যই দাদা দিদির রাজনীতিতে এই অ্যাকশন রিয়াকশান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। রিক, যে প্রশ্নটা আমরা দিয়ে শুরু করেছিলাম যে বঙ্গ বিজেপি যে ব্যাকফুটে ছিল সেখান থেকে ধীরে ধীরে তারা ফ্রন্ট ফুটের দিকে এগোচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এ রাজ্যের মুখ্য ভূমিকায় যারা রয়েছে, সরকারে যারা রয়েছে, তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে টার্গেটটা কোন দিকে? নির্বাচন ঘোষণা হতে হয়তো আরও বেশ খানিকটা সময় লাগবে, কিন্তু তৃণমূল কংগ্রেস কিভাবে এগোচ্ছে এবং তারা কোন পথে এগোচ্ছে বলে তোমার মনে হয়? দেখো ষষ্ঠীদা, তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের দুটো পয়েন্টকে কেন্দ্র করে এই সামনের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে। একদিকে গ্যাসের মূল্যবৃদ্ধি, যেটা হঠাৎ করে বলা যায় যে হাতে একটা তুরুপের তাস তুলে দেওয়ার মতো তৃণমূলের কাছে। এর আগে বহুবার দেখেছি আমরা, গত ২ বছর আগে ২১শে জুলাইয়ের মঞ্চ, সেখানেও দেখেছিলাম গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন মঞ্চে, দেবকে ডেকে নিয়ে হাতে গ্যাস সিলিন্ডার তুলে। এই প্রতিবাদ আমরা দেখেছিলাম। অর্থাৎ বরাবরই গ্যাস সিলিন্ডার, গ্যাসের মূল্যবৃদ্ধি এই নিয়ে কিন্তু প্রতিবাদ করেছে তৃণমূল। কিন্তু এইবারে সবথেকে বড় কথা, মুখ্যমন্ত্রী যে কথা বারবার বলছেন যে গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে, গ্যাসের দাম বাড়ছে, সব ঠিক আছে, কিন্তু কেন্দ্রের কাছে যে রিজার্ভ গ্যাসটা রয়েছে সেইটা কোন রাজ্য কতটা পাবে এটা কে ঠিক করে দেবে? কেন্দ্রকেও প্রকাশ করতে হবে তার কাছে কতটা রিজার্ভ গ্যাস রয়েছে প্রত্যেক দেশের নাগরিকের কাছে। একটা রাজ্য আজকে ইউপি বা গুজরাট যা গ্যাস রয়েছে তার 60% পেয়ে গেল, বাকি 40% বাকি রাজ্যের মধ্যে ভাগ করে দেওয়া হলো, সেটা তো হতে পারে না। জনসংখ্যার বিচারে কোন জায়গায় কত জনসংখ্যা কোন রাজ্যে, তার বিচারে ভিত্তি করে যা রিজার্ভ গ্যাস রয়েছে সেটা প্রত্যেকটা রাজ্যের মধ্যে ভাগ করে দিতে হবে। এবং তার জন্য ইতিমধ্যেই পার্লামেন্টে ডেপুটেশন দিয়েছে ইন্ডিয়া জোট, যে কেন্দ্রের কাছে কতটা রিজার্ভ গ্যাস রয়েছে তারা সেটা প্রকাশ করুক, জনগণের সামনে আনুক, জনগণও বুঝুক যে আমার কাছে এত রিজার্ভ গ্যাস আমি পেতে পারি, এরপর আমি আর পাবো না যদি যুদ্ধ পরিস্থিতি না থামে। প্রত্যেকটা বিরোধী দলের জানা উচিত,
প্রত্যেকটা রাজনৈতিক দলের জানা উচিত তারা সেইভাবে প্রতিদ্বন্দ্বিতায় নামবে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। কেন্দ্রের তরফ থেকে প্রায় 12 দিন অতিক্রান্ত, ইরানে ইসরায়েল যুদ্ধ, এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া নেই এই গ্যাস নিয়ে। গ্যাসের মূল্যবৃদ্ধি, যানবাহন, তার ক্ষেত্রেও একটা ব্যাপক জটিলতা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ গ্যাসের বিষয়টা কিন্তু একটা তৃণমূলের কাছে বা মমতা ব্যানার্জির কাছে একটা তুরুপের তাস। তার সাথে আরও একটা পয়েন্ট এসআইআর নিয়ে বিভিন্ন সময় তৃণমূল রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে। সেই নভেম্বরের 4 তারিখ থেকে 4 নভেম্বর থেকে চলছে, এখনও চলছে। দিল্লিতে গিয়ে গণেশ কুমারের সাথে বৈঠক, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারাও বৈঠক করেছেন, একাধিক বৈঠক। গণেশ কুমার কলকাতায় এসছেন, চন্দ্রিমা ভট্টাচার্য গিয়েছিলেন, সেখান থেকেও একটা কথা হয়েছে। কিন্তু কোনো জায়গায় যে সদর্থক ভূমিকা পালন করেছে, সেটা নির্বাচন কমিশন হোক বা তৃণমূল, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়নি দুই তরফের মধ্যেই যে একটা যুদ্ধ পরিস্থিতি, যেটা যুদ্ধের মনোভাব নিয়ে তারা রয়েছে, সেটা কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস হোক বা গণেশ কুমার। কিন্তু এই আবহেই বাঙালি ইস্যুটা কিন্তু কোনোভাবেই ছাড়ছে না। এসআইআর আবহে বাঙালিকে হেনস্থা। উত্তরপ্রদেশে এত নাম্বার যাচ্ছে না, বিহারে এত নাম্বার যাচ্ছে না, বাংলায় কেন যাচ্ছে? বাঙালিকে হেনস্থা। বাঙালি পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থার শিকার। বাঙালিকে 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না, বাঙালি 100 দিনের কাজ পাচ্ছে না, জব কার্ড হোল্ডাররা টাকা পাচ্ছে না, বাঙালিকে বঞ্চনা, কেন্দ্রের বাড়ির টাকা পাচ্ছে না। অর্থাৎ বাঙালি ইস্যু কিন্তু কোনোভাবেই ছাড়ছে না তৃণমূল। আর এই জায়গায় দাঁড়িয়ে মেন ইস্যু বাঙালি, সেখান থেকে এসআইআর এবং গ্যাস। ফলে গ্যাস যদি, যা রিজার্ভ গ্যাস রয়েছে তার যদি পর্যাপ্ত যেটা পাওয়ার কথা সেটা যদি বাংলার মানুষ না পায়, তাহলে কিন্তু এই ইস্যুটা এখানেই চলে যাবে যে বাঙালিকে হেনস্থা করার জন্য, বাঙালিকে ভাতে মারার জন্য কেন্দ্র গ্যাস দিচ্ছে না। ফলে এই দুটো ইস্যুকে কোনোভাবেই তৃণমূল ছাড়তে চাইছে না, একেবারে মাটি কামড়ে পড়ে রয়েছে। কিন্তু অপরদিকে যদি দেখি, এই আবহের মধ্যেই ব্রিগেডের ময়দানে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। তিনি সভা করবেন 14 তারিখ। সেখান থেকে জনসমাবেশ থেকে একাধিক বার্তা থাকতে পারে রাজ্যের জন্য, যদি বিজেপি ক্ষমতায় আসে কি আসতে পারে। তবে আপাতত প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর নিয়ে বিজেপির অন্দরে ঠিক কী আলোচনা হচ্ছে, কি মনে হচ্ছে? দেখো, প্রথমেই যেটা বলতে হয়, এসআইআরে অনেকেই বলছে, মানে 99% মানুষ বলছে যে তারা বিজেপি ব্যাকফুটে চলে গেছে। আমি বলছি, পরিসংখ্যান যদি হিসেব করে দেখা যায়, বিজেপি কিন্তু শুরু থেকেই ফ্রন্ট ফুটেই আছে। এবার যদি বলো কেন, কারণ সার্বিকভাবে আমরা যদি 2024 লোকসভা নির্বাচনের ফলাফলটার দিকে একবার যদি নজর ঘুরিয়ে দেখি, সেখানে 2,78,00,000 আর 2,50,00,000, অর্থাৎ 50 লক্ষ ভোটের ব্যবধানেই কিন্তু তৃণমূল কংগ্রেস বাংলা থেকে যে 42টি আসনের মধ্যে প্রায় 50%-এর ওপরে আসন পেয়েছে। সেখানে দেখা গিয়েছে, যদি ভোটের গড় আমরা দেখি, সেই গড়ে কিন্তু বিজেপি 50 লক্ষর ব্যবধানে হেরে আছে। এবার আমি তোমাকে বলি যে অলরেডি এসআইআরের গত 16ই ডিসেম্বর যে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন, সেখানে অলরেডি 58 লক্ষ মানুষের নাম এমনি ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে। তাহলে 24-এর যদি আমরা ফলটা খেয়াল করি, তাহলে 24-এ যদি 50 লক্ষর ব্যবধানে বিজেপি যদি তৃণমূলের কাছে হেরে বসে থাকে, তাহলে এই এসআইআর 16ই ডিসেম্বরে যে তালিকা প্রকাশ হলো, সেখানে অন্তত 8 লক্ষ ভোটে বিজেপি এগিয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় দফায় যে এই 28শে ফেব্রুয়ারি যে খসড়া তালিকা প্রকাশিত হলো, সেখানে দেখা যাচ্ছে প্রায় 59 লাখ। এবং এই 59 লাখ যদি দেখা যায়, তাহলে মার্জিন অফ ভোটে তৃণমূল কংগ্রেস কিন্তু অলরেডি অনেক পিছিয়ে রয়ে গেছে। কারণ প্রতিটা কেন্দ্রে, অর্থাৎ 294টার প্রতিটা কেন্দ্রে যদি আমরা তুল্য মূল্য বিচার করি, তাহলে দেখব কোথাও 20,000, কোথাও 15,000, কোথাও 16,000, কোথাও 28,000, এই মার্জিনে তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভা নির্বাচনে তারা জয়লাভ করেছে। এবার এসআইআরে দেখা যাচ্ছে যে এক একটা বিধানসভা কেন্দ্রে খুব কম করে হলেও 30 থেকে 35,000 ভোটার তাদের ভোটার লিস্ট থেকে তাদের নামটা বাদ চলে গেছে। তাহলে বিজেপি ব্যাকফুটে কোথা থেকে এলো? এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই বিজেপি 26-এর বিধানসভায় তারা ক্ষমতায় আসতে পারবে কিনা। আসার জায়গাটা কিন্তু অনেকটা বড়।
এবার অনেকেই বলছে যে কারোর এসআইআর হওয়াতে একটা পরিবারে 4টে নামের মধ্যে 2টো নাম এসআইআর থেকে বাদ চলে গেছে, আর বাকি যারা 2জন রয়েছে তারা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। কেউ যদি ভেবে থাকে যে একটা পরিবারে এসআইআর করতে গিয়ে 4 জনের মধ্যে 2 জনের নাম বাদ চলে গেছে, রয়ে গেছে 2 জন, কিন্তু সেই 2 জন যে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে, এখানে এটা তো তার কোথাও তাদের লেখা নেই। তাহলে সেখানে একটা ভোট তৃণমূল পেতে পারে, একটা ভোট বিজেপি পেতে পারে, কারণ প্রতিটা মানুষের তার নিজের ব্যক্তি যে স্বাধীনতা এবং নিজের ব্যক্তি সত্তার জায়গা থেকে তারা রাজনৈতিক দলকে চয়ন করে। কেউ হয়তো সিপিএমকে মন থেকে ভালোবাসে, কেউ হয়তো তৃণমূল কংগ্রেস, কেউ বিজেপি, কেউ বা আইএসএফ। প্রতিটা মানুষের মধ্যে আলাদা আলাদা তাদের রুচি বলো, তাদের চয়েস বলো, তাদের প্রত্যেকের আলাদা। তারপর ফলে একটা পরিবারেতে 2টো নাম বাদ চলে গেছে বলে বাকি 2 জন তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়ে দেবে আর বিজেপিকে বা সিপিএমকে বা বামফ্রন্টকে ভোট দেবে না, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। কারণ তুমি কদিন আগেই তুমি দেখলে যে দিল্লিতে উড়ে গেল শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি, সুকান্ত মজুমদার এবং সর্বোপরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বৈঠক করলেন এবং বৈঠক করলেন জেপি নাড্ডার সাথে, এবং জেপি নাড্ডার সাথে বৈঠক করার পর কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছে। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কোর কমিটি তৈরি করে দেওয়া হলো, এবং সেই কোর কমিটি তারা এবং কেন্দ্রীয় নেতৃত্ব যৌথভাবেই তারা 26-এর নির্বাচনের সরাসরি ময়দানে নামবে। এবং এসআইআরটা যে খুব একটা ফ্যাক্টর হবে এটা কিন্তু ভেবে নেওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আসছে, বিশেষ করে মতুয়াগড়ে ম্যাক্সিমামটা মানে 100%-র মধ্যে 75% কিন্তু এটা বিজেপির ভোট ব্যাংক, এখানে বলার কোনো জায়গা নেই। কিন্তু সেই মতুয়াগড়ে যেভাবে ধস নেমেছে, এই ভোটার তালিকা থেকে নাম যেভাবে বাদ গেছে, সেখানে বিজেপির একটা দুশ্চিন্তা রয়েছে। কিন্তু দেখতে হবে এই মতুয়াগড়ে কোন ম্যাজিস্ট্রেটরা কাজ করছে, যাদেরকে আনা হয়েছে উড়িষ্যা থেকে, যাদেরকে আনা হয়েছে তোমার ঝাড়খণ্ড থেকে। ফলে স্বাভাবিকভাবেই এই যে ম্যাজিস্ট্রেটরা যারা কাজ করছেন, তারা যে ওই এসআইআরে তাদের নাম যে বাদ চলে গেছিলো, সেই বাদ দেওয়া নামগুলোকে তারা লিস্টে নিয়ে আসবে না, এ কথা তুমি বা আমি কি করে বলতে পারি? বাংলার মানুষ তার মতুয়াগড়ে বা বাংলার যারা বিচারক রয়েছে তারা তো মতুয়াগড়ে গিয়ে এটা করছে না। যে 200 জন বিচারককে আনা হয়েছে তারা তো বিজেপি শাসিত রাজ্য থেকেই এসছে। তা আমি যদি ধরেও নিই যে তারা নিউট্রালি কাজ করবে, তাহলে নিউট্রালি কাজ করতে গেলে ওখানে এমন অনেক ভোটার রয়েছে যাদের হয়তো 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, কিন্তু 3-4 সালে ভোটার লিস্টের নাম ছিল, এবং সর্বোপরি 2025-এর বিধানসভাতে তারা, লোকসভাতে তারা ভোট দিয়েছে। ফলে এখানে একটা বিচারের করার জায়গা রয়েছে, এবং সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালের কথা বলে দিয়েছে। সেই ট্রাইব্যুনাল ধরে অনেকে সেখান থেকে অনেকটা সুরার পথ পেতে পারে। এবং সর্বোপরি যেটা বলা যেতে পারে, যেটা তুমি গোড়াতেই বলছিলে, যে আগামী শনিবার অর্থাৎ শনিবাসরীয় দুপুরে একেবারে কলকাতার প্রাণকেন্দ্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। আমি তোমাকে এই প্ল্যাটফর্ম থেকে, এই অ্যাকশন রিয়াকশনের প্ল্যাটফর্ম থেকে আমি তোমাকে এটুকু নিশ্চিত করে বলতে চাই যে 14 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ব্রিগেডের ময়দানে সভা শেষ করবেন। 15ই মার্চ অর্থাৎ রবিবার 26-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবার 99% চান্স রয়েছে। কারণ অপেক্ষায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। কত মানুষের ভিড় হয়, মানুষের স্বতঃস্ফূর্ততা কতটা মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভায় উপস্থিত হন, সেখান থেকে যে অক্সিজেন নেবে, এবং প্রতিটা জেলায় কর্মীরা সেই অক্সিজেন নিয়ে তারা নিজেদের জেলায় গিয়ে কাজ অলরেডি শুরু করে দেবে। যদিও আমরা ওপর থেকে হয়তো অনেকেই বিশ্লেষণ করে বলতে পারছি না যে বিজেপি তারা তাদের মেশিনারি সাজাচ্ছে কিনা। আমি তো মনে করি বিজেপির অলরেডি মেশিনারি সাজানো হয়ে গেছে, তারা কোন ছকে তারা খেলবে, অর্থাৎ 2-4-4-1 খেলবে কিনা, এই যে ছক সেই ছকে খেলবে কিনা এ কথা কে বলতে পারে। কিন্তু দূর থেকে সবাই বলছে বিজেপি তো একেবারে মাঝ মাঠেই শেষ হয়ে গেছে, এসআইআর তাদের বুমেরাং হয়ে গেছে। আমি বলবো না,
এসআইআর বুমেরাং বিজেপির হয়নি। বিজেপির পক্ষে এই এসআইআরটা 2021-এর থেকেও আরও বেটার ফল করতে পারে। কারণ 2021-এ এমন কোনো ইস্যু ছিল না যে ইস্যুকে ভিত্তি করে 21-এর বিধানসভায় বিজেপি আসতে পারে, কিন্তু মানুষের মধ্যে বিজেপি মনোভাবটা যথেষ্ট পরিমাণে ছিল, যে কারণে তারা 77খানা আসন পেয়েছিল। যে বিজেপি 2016 সালের বিধানসভা নির্বাচনে তারা তৃতীয় স্থানে ছিল, সেই বিজেপি 2019, 2021 এবং 2024-এর লোকসভা নির্বাচনে তারা কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এসছে। ফলে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে তৃণমূল গুটি সাজাচ্ছে বলে বিজেপি ভাত ঘুম দিয়ে শুয়ে পড়েছে, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। এবং যদি খেলা ঘুরে যায়, যদি বঙ্গে খেলা ঘুরে যায়, বিজেপিকে কিন্তু ঠেকানো মুশকিল হয়ে যাবে। কারণ যেভাবে যে পরিমাণে এসআইআরের লিস্টের নাম বাদ গেছে, দেখো আগেই বলছি 58 লাখের কোনো প্রশ্ন উঠছে না, যেটা অলরেডি বাদ হয়ে গেছে। স্থানান্তর, ডেড ভোটার, রিপিট ভোটার, অর্থাৎ এই বিধানসভাতেও আছে, অন্য বিধানসভাতেও আছে। এই যে রিপিট ভোটার, এগুলোর কিন্তু আর ঘুরে দাঁড়ানোর কোনো জায়গা নেই। ওই দুপুরবেলায় খেয়ে দিয়ে মানে যারা পরলোক গমন করেছেন তারা এসে দুপুরবেলা যে ভোটটা দিয়ে চলে যেত, অর্থাৎ মৃত ভোটার, সেই ভোট কিন্তু আর ফিরে আসবে না। সেটা বিজেপির হতে পারে, সেটা তৃণমূলের হতে পারে, সিপিএম হতে পারে বা আইএসএফ হতে পারে, কারোর ঘরেই কিন্তু সেই ভোটটা ফিরবে না। তাই স্বাভাবিকভাবেই অলরেডি কিন্তু তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে 58 লক্ষ ভোটে তারা 50 লক্ষ বেশি ভোট পেয়ে জিতেছিল, কিন্তু 8 লক্ষ ভোটের মার্জিনে পিছিয়ে রয়েছে। এবং তারপরে হচ্ছে আরও 5 লক্ষ, যে হিসাবটা বলা হচ্ছে না, সেটা হচ্ছে 5 লক্ষ ভোট অলরেডি ডিলিটেড। তুমি এসআইআরের এই যে দ্বিতীয় যে খসড়া তালিকা প্রকাশ হলো, সেখানে বলছে যে বিচারাধীন, একেবারে বিচারাধীন যেখানে লিখছে, সেখানে বিচারাধীন, তাদের তো বিচার হবেই, কিন্তু যারা অলরেডি ডিলিট হয়ে গেছে, যাদের কোনো অস্তিত্বই থাকছে না, সেই সংখ্যাটাও কিন্তু 5 লাখ। এটা ভেবে নিলে মানে না ভাবলে চলবে না। ফলে স্বাভাবিকভাবেই 2026-এর বিধানসভা নির্বাচনে কেউ যদি মনে করে যে বিজেপিকে আমরা একেবারে পেছন দিকে রাখবো, আমি বলবো একেবারে মূর্খের স্বর্গে বাস করার মতন। কারণ বিজেপি তার নিজের মতো করেই কিন্তু এগোচ্ছে। এবং আবারও যেতে যেতে আবারও একটা কথা বলে যাই, যে এই 14ই মার্চ ব্রিগেডের সমাবেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য রেখে যাবেন, প্রতিটা কর্মীর কিন্তু গায়ে তাদের লোম খাড়া করে দিতে পারে। কারণ যখন যে সময় 2014 সালের কথা অবশ্যই একবার বলে দিতে হয়, কারণ 2014 সালে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হয়েছিলেন, সেই সময় অনেকেই হয়তো সেই সময় বলছিলেন নরেন্দ্র মোদী ও গুজরাটের মুখ্যমন্ত্রী, তিনি কতটা কি করতে পারবেন না পারবেন। কিন্তু 2014 লোকসভা নির্বাচনে সারা দেশকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে নরেন্দ্র মোদী নামটাও যথেষ্ট। তাই 2026-এর নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য রেখে যাবেন, সেটাই পাথেয় করে আগামী এই নির্বাচনে বিজেপি কর্মী থেকে নেতারা প্রত্যেকেই উজ্জীবিত হয়ে একেবারে বুথে পৌঁছে যাবে। তোমার কি মনে হয়? ফলে দুটো রাজনৈতিক দলই কিন্তু একের পর এক নিজেদের রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছে। আর যত সময় গড়াচ্ছে ততই কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে। ফলে নির্বাচন সংক্রান্ত আরও বিভিন্ন খবর, বিভিন্ন খুঁটিনাটি বিশ্লেষণ নিয়ে অ্যাকশান রিয়াকশানে আমরা প্রতি মুহূর্তে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি আপনার মন্তব্য জানাবেন, আপনি কি চাইছেন, কোন রাজনৈতিক দল কিভাবে এই বাংলার মাটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে, আপনার নিজের মন্তব্য আপনি নিজে জানান। কোন ভিডিও আগামী সময় দেখতে চান অবশ্যই জানাবেন।